আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত লম্বা একটা বিদ্যুতের ঝিলিক খেলে গেল। গাছের মাথাগুলো অনেকক্ষণ থেকেই দুলছে। বৈশাখ মাস, এবার ঝেপে এক পশলা নামলো বলে। আড়তদার নীরেন সাপুই এক মনে লাল খেরোর খাতায় হিসাব মেলাচ্ছিল। কদিন আগেই পয়লা বৈশাখ গেছে। এ মাসে যত ভাগচাষি আছে সবার বাড়ি বাড়ি গিয়ে ধানের হিসেব বুঝে নিতে হবে। আবার একবার মেঘ ডাকতেই চটকা ভাঙল নীরেন সাপুইয়ের। সন্ধে হয়েছে। কি একটা মনে পড়তেই হাঁক পারল আধবুড়ো লোকটা। এই ঘটু, ঘটু, এই ঘটু, কোথায় মরলি রে হতবাগা? এই ঘটু। হেঁড়ে গলার ডাক শুনে একরকম পরিমরি করে ছুটে এলো একটা 19-20 বছরের ছেলে। তার মাথায় গায়ে খড়ের টুকরো লেগে আছে। হতচ্ছাড়া, করছিলিটা কি? আর ওই দুই মক্কেল কোথায়? আকাশ কালো হয়ে আসছে, এখনই যদি না বেরোয় তবে যাবে কখন? যা যা, ডেকে দে, ডেকে দে। আজ্ঞে কর্তা, যতীনদা তো গাড়ি ধুইতেছে, কিন্তু ড্রাইভারদা মানে কি কি হয়েছে তোর ড্রাইভারদার? কি হয়েছে? আজ্ঞে তিনি তো 4 গেলাস তাড়ি টেনে ওই খড়ের গাদায় শুয়ে আছেন। তবে রে, থাকাচ্ছি শুয়ে, মাইনে দেব আর তাড়ি টেনে পড়ে থাকবে? নীরেন সাপুই কথাটা বলে দাওয়ায় রাখা জলের বালতিটা তুলে নিয়ে চলল আড়তের পাশের খড়ের গাদার দিকে। মুখের ওপর এক বালতি জল ঝপাস করে এসে পড়তেই ধর্মর করে উঠে বসল ট্রাক্টর ড্রাইভার শ্যামল। উঠে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখল নীরেন সাপুই আর ঘটু তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এই নীরেন সাপুইয়ের আড়তে ওরা কাজ করছে আজ প্রায় 7 বছর হলো। ইদানিং শ্যামলের এই তাড়ির নেশাটা ধরেছে। হতভাগা, পড়ে পড়ে ঘুম দিতাসো? মেয়েরে পিঠের চামড়া তুলে নেব। তোরে কখন যেতি বলেছি সর্দি হয়? সন্ধে পেরিয়ে এখন বাদলা নামবে। কালকের মধ্যে সুবল মণ্ডলের ধানের গোলা দিয়ে সব ধান আড়তে না আনলি আমি কাল মহাজনদের কি বেচবো শুনি? এতগুলো কথা একেবারে ঠিক মাথায় ঢোকে না শ্যামলের। তারের নেশাটা কাটেনি। উঠে দাঁড়িয়ে অতি কষ্টে আকাশের দিকে তাকিয়ে দেখল সে। তারপর বলল, যাবো গো বাবু, যাবো। কাল সকালের মধ্যে সুবল মণ্ডলের ধান আপনার আড়তে পৌঁছলো নিয়েই তো কথা নাকি? আমার ওপর ভরসা রাখেন, আমি এই গাড়ি নিয়ে যাব আর আসবো। সব বেটা মাতাল, কি যে করি তোকে নিয়ে। ওহ, এই যতীন, যতীন, এদিকে আয় রে হতভাগা। নরেন সাপুইয়ের চিৎকারে এবার যতীন হাতের কাপড়টা কাঁধে ফেলে হন্তদন্ত হয়ে এসে দাঁড়ালো খড়ের গাদার সামনে। হ্যাঁ রে, তোদের আক্কেল বইলা কিছুই কি নেই? তোদের আমি কখন বলেছি যেতে সর্দি হাতে সুবল মণ্ডলের বাড়ি? হ্যাঁ, কি রে, কথা কস না কেন? আগে কর্তা, একেবারে ভুলে মেরে দিয়েছি। গাড়ি পরিষ্কার করতে গিয়ে দেরি হয়ে গেল গো খুব। কাল যাব একেবারে ভোরবেলায়। ভোর, আজ তো বাদলা নামবে মনে হচ্ছে। আর মেলা পথ তো চোর দিয়া এখান দিয়ে সেই। না না না, কাল গেলে চলবে না। এই হতভাগা শ্যামল, যা দেখি গাড়ি বের করে ফেল। দাঁড়িয়ে দেখছোস কি? যা, কাল ভোরের মধ্যে যে করেই হোক আমার আড়তে ধানের বস্তা সব মজুদ চাই, চাই চাই। ব্যাস, আর কোনো কথা না। এর অন্যতা হলি তোদের মাইনে এ মাসের মতো কাটা যাবে, বুঝেছিস? শ্যামল আর যতীন এ কথার পর আর কিছু বলল না। এই 7 বছরে নরেন সাপুইকে একেবারে হাড়ে হাড়ে চিনেছে ওরা। লোকটা একেবারে পয়সার পিশাচ, যা মুখে বলে তাই করে। ওরা দুজনে ট্রাক্টরটার দিকে চলে গেল। ঘটু এতক্ষণে চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু এই ভর সন্ধ্যাবেলা ওদের চোরটিহায় যেতে হবে শুনে কেমন যেন ভয়ে সিটিয়ে গিয়ে সে বলল, কর্তা, বলছি আজ কি না গেলেই নয়? আজ যা বাদলা নামছে গো, মানে চোরটিহার আগে তো আবার ওই আমলাপোতার বাঁকটাও আছে। তাই বলছিলাম, লোকে বলে এইরকম বাদলার দিনে নাকি আমলাপোতার বাঁকে ভয় থাকে। তাই বলছি কাল সকালে। সব বেটা, তোরা তিনটাই দামড়ালো। তোরা কি বাচ্চা ছেলে নাকি যে তোদের কেউ ভুলিয়ে নিয়ে যাবে? আমার মাথাটা আর গরম করাস না ঘটু। যা, ওই আপদ দুটো গাড়িতে উঠেছে, তুইও যা। যা হতভাগা, যা। ঘটু আর কোনো কথা বলল না। আজ যে ওদের কপালে কি আছে কে জানে। ততক্ষণে বেশ জোরে হাওয়া বইতে শুরু করে দিয়েছে।
মিনিট 10 মধ্যেই শ্যামল ট্র্যাক্টরটা আড়তের থেকে বের করলো। হাওয়ার বেগে ততক্ষণে নারকেল গাছগুলোর মাথা থেকে মনে হচ্ছে খুলে সেগুলো আকাশে উড়ে যাবে একেবারে। শ্যামল একবার আকাশের দিকে তাকিয়ে দেখল, তারপর যতীনকে বলল, এই বেটা, ট্রেবলটা নিয়েছিস? বর্ষা ধান ভিজলে কিন্তু ওই খেকুড়ে পুরো আমাদেরকেও জলে চুবিয়ে রাখবে। হ্যাঁ গো দাদা, সে ত্রিপল আমি নিয়েছি, কিন্তু কিন্তু আকাশের অবস্থাটা দেখেছো? প্রাণে বাঁচলে তবে তো ধানের বস্তা নিয়ে আসবে আড়তে। বাপ রে বাপ, কি হাওয়া দিচ্ছে! ঘটু ওদের থেকে বয়সে অনেকটাই ছোট। এবার সে ভয়ে ভয়ে বলে উঠল, শ্যামলদা, বলছি যে আজ কি না গেলেই নয়। মানে চোরডিহার আগে তো আমলাপোতার বাঁক পড়বে। গ্রামের বুড়ো হাবড়ারা বলে এমন ঝড় বাদলার দিনে আমলাপোতার বাঁকে কোনো জীবন্ত মানুষের থাকতে নাই। আমি নীরেন বাবুকে বলেছিলাম সে কথা, উনি তো রেগেই গেলেন। থাম দেখি, আমলাপোতায় আবার বাঁক কোথায়? সোজা রাস্তা। এই ছাড়তো ছাড়তো, ঝড় উঠলে আবার উল্টো দিকে ফিরতে হবে। তার দিয়ে টিনের চালায় পৌঁছে যাব। চেপে বস। ঘটু আর যতীন এবার মুখ বন্ধ করলো। যা থাকে কপালে। শ্যামলের হাতের মোচড়ে ট্রাক্টরটা এগিয়ে চলল পিচের ভাঙাচোরা রাস্তাটা ধরে। আকাশে লম্বা ছুরির ফলার মতো বিদ্যুৎ দেখা গেল, একেবারে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। বর্ষার ফোঁটা এখনও পড়েনি। শ্যামলদের ট্রাক্টরটা বিশ্বে একটা শব্দ তুলে এগিয়ে চলেছে। এ গ্রামটার নাম শীতলঘাট। বেশ বড়সড় গ্রাম এটা। তবে নরেন সাপুয়ের আড়তটাই এ গ্রামের সব থেকে বড় আড়ত। এই গ্রামই শুধু নয়, আশেপাশের অন্য আরও 4 গায়ের লোক এখানে আসে ধান চাল কিনতে। শহর থেকে মহাজনদেরও ভিড় জমে এই আড়তে। শ্যামলদের ট্রাক্টরখানা প্রায় লজ্জরে হয়ে পড়েছে। ছাউনিটাও ছেঁড়া। হাওয়ায় ছাউনির কাপড়ের ছেঁড়া অংশটা উড়ছে কোনো মৃত্যু সংকেতের মতো। যতনে ওদিকে দেখ, আমার বোতলটা পড়ে আছে, একটু দিয়ে দেখি, মাথাটা ঝিমঝিম করতেছে। ও শ্যামলদা, ওই ছাইপাশ গিলো না, কোথায় ট্রাক্টরটা উল্টাবে আর সবাই মরবো। থামো তো। শ্যামল এ কথায় তার ঢুলু ঢুলু চোখ দুটোর ভ্রুকুটি করে যতীনকে একবার দেখল, তারপর ঘটুকে বলল, এই হদভা, ও তো দেবে না, তুই দে। আমার মাথা ঠিক না থাকলে তো এমনিও ট্রাক্টর উল্টে যাবে। দে না রে ভাই। ধস, আমি মরছি কি হবে সেটা ভেবে, আর তুমিও না শ্যামলদা, কি যে করো। এই নাও ধরো। ঘটু বিরক্ত হয়ে ট্রাক্টরের পা রাখার জায়গায় পড়ে থাকা পোড়া মাটির পাত্রটা তুলে শ্যামলের হাতে দিল। শ্যামল এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে বোতলটা মুখে তুলতেই যাচ্ছিল। এমন সময় আবার কড়কড় করে একটা বাজ পড়ল মাঠের ওপর। আর সাথে সাথেই একেবারে ঝমঝম করে আকাশ ভেঙে বাদলা নামলো ওদের মাথার ওপর। বেশ বড় বড় ফোঁটায় চারিদিক ধোঁয়া ধোঁয়া হয়ে উঠল কয়েক মুহূর্তের মধ্যে। শীতলঘাটের মূল গ্রাম এলাকা ততক্ষণে পার করে এসেছে ওদের ট্রাক্টরটা, তাই কোনো আড়াল পেল না ওরা। তেরচা বর্ষার ফোঁটায় ওদের শরীর বিঁধে যাচ্ছিল প্রায়। এরপর থেকে রাস্তাটা একেবারে কাঁচা আর গর্তে ভরা। পাকা রাস্তার শেষ এখানেই। ও শ্যামলদা, এভাবে আমরা চোরদিয়া পর্যন্ত পৌঁছবো কি করে? ফিরেও তো যেতে পারবো না। ও গায়ে যেন ঠান্ডা জলে ছুরির খোঁচা লাগছে গো। শ্যামলদা, আমি এখনো বলছি আড়তে ফিরে চলো, আমার কথা শোনো। মরলো যা, এ বেটা যে ঘ্যান ঘ্যান করেই মরলো। এ দাঁড়া দেখি। কথাটা বলতে বলতে শ্যামল ট্রাক্টরটা থামিয়ে দিয়েছিল। এরপর নিজের হাতটা ঠিক সমুদ্রের জাহাজের নাবিকের মতো করে বর্ষার জলের ধোঁয়াশার মধ্যে যতদূর দেখা যায় দেখতে লাগলো। এই ওই ওই তাল গাছগুলোর দিকে দেখ, একটা আধ ভাঙা রাস্তা ঢুকে গেছে না? রাস্তাটা দেখে তো মোরাম বেচানো মনে হচ্ছে। দেখ। শ্যামলের জড়ানো গলায় কথাটা শুনে দুজনে অতি কষ্টে চোখ কুচকে দেখলো সেদিকে। সত্যি একটা চওড়া রাস্তা ঢুকে গেছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কিন্তু এ জায়গাটা আমলা পোতা নাকি? ওরে না রে বাবা, এটা আমলা পোতা হতে যাবে কোন দুঃখে? আর আজ অব্দি কোনো লোককে তুই ওই আমলা পোতা নাকি সেখানে হারিয়ে যেতে দেখেছিস নাকি? ঠিক ঠিক। আর একবার আমলাপোতার কথা বললে তোকে এই তাড়ির বোতলে পুড়ে দেবো, বুঝলি? যত সব
একই রাস্তাটা কাদা কাদা ভাঙাচোরা, ওটা ভালো রাস্তা রে, ওটাই ধরি বুঝলি। কথাটা বলেই শ্যামল ট্রাক্টরটা চালিয়ে দিল সেই রাস্তাটার দিকে। ওরা কেউ খেয়ালই করেনি একটা ছায়ামূর্তি ওদের দেখছিল এতক্ষণ ধরে। ওদের গাড়িটা এগোতেই সেও স্যাঁত করে জায়গাটা ছাড়ল। শ্যামলদের ট্রাক্টরটা বাঁক ঘুরে ঢুকে পড়ল চড়া রাস্তাটায়। গাছের মাথাগুলো তুলে তুলে যেন তাদের মানা করছিল ওদিকে না যেতে। বাদলা আর ঝড়ের গতি তখন বেড়েই চলেছে একভাবে। চারিদিকে বর্ষার জলের কারণে ঝাপসা হয়ে আছে একেবারে। আধপাকা রাস্তাটা ধরে ট্রাক্টরটা চলছিল সোজা। তবে এ রাস্তা শ্যামলের চেনা নয়। তার ওপর বর্ষার জলে দু চোখ প্রায় বুজে আসছে তার। এই যত্নে, এ রাস্তাটা তুই চিনিস নাকি রে? আমি তো কিছুই ঠাহর করতে পারতেছি না রে। কোথায় যাচ্ছি বলতো? কি জানি গো দাদা, আমিও বুঝতে পারছি না। চোরদিয়া শীতল ঘাটের মাঝে যে এরকম কোনো জায়গা আছে বলে আমার তো জানা ছিল না। আমি তোমাদের বলেছিলাম, আমার কথা তো তোমরা শুনলেই না। এ আবার ঘটুর কথা শেষ হলো না। শ্যামলের মনে হলো ট্রাক্টরটা ধীরে ধীরে থেমে যাচ্ছে। হলোও তাই। দম দেওয়া পুতুলের দম শেষ হওয়ার মতোই ওদের ট্রাক্টরটা থেমে গেল। ওরা এই কাণ্ডে একেবারে হতবাক হয়ে চারিদিকে দেখছিল। এই সেরেছে, এর আবার কি হলো বলতো? কতবার যে নরেনবাবুকে বলেছি ট্রাক্টরটা কোনো মিস্ত্রিকে দেখাও, আমার কথা শুনলে তো। ধুস, এবার কোন দিকে যে যাই? এই মরা হাতি নিয়ে কোথাও যাওয়াও তো যাবে না। ও শ্যামলদা, ওদিকে দেখো, একটা লোক হেঁটে আসছে না? হঠাৎ যতীনের কথায় শ্যামলের গজর গজর থেমে গেছিল। ঘটুও কষ্ট করে বর্ষার জলে তাকালো। সত্যি একটা হাড় জিরজিরে বুড়ো ধীরে ধীরে হেঁটে আসছে রাস্তাটা ধরে। বুড়োর মাথায় একটা নারকেল গাছের পাতা ছাতার মতো করে ধরা। তার হাতের আলোটা এত বর্ষাতেও দপদপ করে জ্বলছে। তাই তো, দাঁড়া দেখি, এখানে বাড়ি ঘরদর কোথায় আছে চিনে নি। এই বর্ষায় এই ট্রাক্টর নিয়ে কোথায় যাওয়া একেবারে অসম্ভব ব্যাপার। ও দাদু, দাদু, ও দাদু। এ গায়ে পড়ে নাতি সাজে দেখো, কি হয়েছেটা কি? এদিকে তোমরা কি কারণে? তা কোথায় যাবে? হ্যাঁ, মানে খুড়ো, বলছিলাম এই রাস্তা ধরে কত দূর গেলে আমলা পোতার বাঁকে যাব বলো তো? আমরা যাব হলো গিয়ে চোরদিহা, কিন্তু এমন বর্ষা নেমেছে আকাশ ভেঙে। আমলা পোতা যাবা কি বাবারা? আরে এটাই তো আমলা পোতা। তবে এই জগদ্দল গাড়ি তো এ পথে বেশি দূর যেতে পারবা না। তার থেকে আমার সাথে চলো, আমি তোমাদের পথ দেখিয়ে দিচ্ছি। না না শ্যামলদা, আমি ট্রাক্টর ছেড়ে যাব না, আমি যাব না। চুপ হতভাগা, এই বাদলায় বসে বসে এসেছে জ্বর হয়ে মরবি। চল, ও খুড়ো, আমাদের পথ দেখিয়ে দাও তো। আমাদের আগে একটু তোমার বাড়ি নিয়ে চলো। এই বর্ষায় আর বেশিক্ষণ ভিজলে সব ঠান্ডায় একেবারে মরে যাব। বেশ তো বাবারা, চলো চলো, আমার সাথে চলো। কথাটা বলেই বুড়ো পেছন ফিরে হনহন করে সামনের দিকে হাঁটা শুরু করলো। ওরাও তাড়াতাড়ি নেমে তার পিছু নিল। হাওয়া দিতে শুরু করেছিল আবার। ঝড়ের বেগ আরও বাড়ছে, সাথে বর্ষার জল এবার তেরচা হয়ে পড়ছে। ওরা বুড়োর পেছন পেছন হাঁটছিল একটা কাঠ ভাঙা পুকুরের পাশ দিয়ে। ওদের চারপাশের বাড়িঘরদর সব ভাঙাচোরা, ভাঙা দালানে দুব্ব গজিয়ে গেছে। দেখে মনে হয় এই জায়গাটা হয়তো আগে কোনো গ্রাম ছিল, কিন্তু এখন এই এলাকাটা একেবারে শ্মশানের মতো লাগছে দেখতে। ঘটু বর্ষার জলের জন্য আর হাওয়ায় একেবারে ভয়ে জড়সড় হয়ে হাঁটছিল সবার পেছনে। তার হাত পা একেবারে পেটের মধ্যে ঢুকে যাচ্ছিল। হঠাৎ কি একটা দেখে ঘটুর চোখ ভয়ে আরও যেন ঠিকরে বেরিয়ে এলো। সে পথের মাঝে থমকে দাঁড়িয়ে গেল। শ্যামল আর যতীনও ঘটুকে থামতে দেখে দাঁড়িয়ে গেল। ওদেরও ঠান্ডায় কাঁপুন লাগার মতো অবস্থা। কি হলো রে বেটা, দাঁড়াই পড়লি কেন? বলি হলোটা কি তোর? ও শ্যামলদা, ও যতীনদা, ও বুড়োর পা পা দুটো দেখো। ঘটুর কাঁপা গলায় বলা কথাটা শুনে ওরাও চমকে বুড়োর পায়ের দিকে তাকালো। বুড়োটা জলে ছপছপ করে হাঁটতে হাঁটতে
থেমে দাঁড়িয়ে পড়েছিল, কিন্তু তার পা দুটো উল্টো, যেন কে ধরে মুচড়ে দিয়েছে পেছনে। বুড়োটা ওদের দিকে ঘুরে দাঁড়ালো আর হাত থেকে নারকোল পাতা আর লণ্ঠন একদিকে ফেলে দিল। ওরা বিস্ফারিত চোখে বুড়োর চেহারার পরিবর্তনটা লক্ষ্য করছিল। ঘটুর কথা না শুনে ওরা যে কি ভুল করেছে তার বুঝতে বাকি নেই ওদের। বুড়োটার ঠোঁটের ফাঁক দিয়ে সরু সরু ছুঁচলো দাঁত বেরিয়ে পড়েছে। চোখ দুটো লাল, প্রচণ্ড লাল, শুকনো তরির মতো চেহারায় বিভৎস এক হিংস্রতা ছড়িয়ে আছে। ঘটু, যতনে পালা! শ্যামল, ঘটু আর যতীন উল্টো দিকে পড়িমড়ি করে দৌড় দিল। কি ভয়ানক পথে যে তারা পা বাড়িয়েছে তার বুঝতে বাকি নেই ওদের। ভাঙা দালান বাড়ি উঠোনের মাঝখান দিয়ে তিনজন দৌড়চ্ছে। বর্ষার জলে কোনো কিছুই প্রায় চোখে পড়ে না। ওদের পেছনে দাঁত বের করে বুড়োর প্রেত দৌড়ে আসছে। ধরতে পারলে একেবারে ছিঁড়ে খাবে। ও শ্যামলদা, ওই দেখো একটা পাকা দালান, ওদিকে চলো, ঘরখানায় একটা দরজাও আছে, তাড়াতাড়ি চলো। যতীনের চিৎকারে ওরা দুজনও বাদলায় কোনো ক্রমে সেদিকে দেখে দৌড়লো। পাকা দালানটা ইট বের করা চুন ঘষা হলেও দরজা জানলা সব পোক্ত এখনো। ওরা রুদ্ধশ্বাসে ঘরে ঢুকেই দরজাখানা বন্ধ করে দিল। বাইরে দুর্যোগের চরম দশা চলছে। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ঠকঠক করে কাঁপছিল। বাইরে ছপছপ করে কাদের যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে। ও শ্যামলদা, ও যতীনদা, এবার কি হবে গো? ও যতীনদা! আমি জানি না, আমি জানি না। দাঁড়া দাঁড়া, দরজাটা খুলে দেখি। এই না যতীন, দরজা খুলিস না যতীন। কিন্তু যতীনকে আর দরজাটা খুলতে হলো না। দরজাটা যেন কবজা থেকে উপড়ে গিয়ে ছিটকে পড়লো বর্ষার মধ্যে উঠোনে। ওরা ভয়ে বিস্ময়ে হতবাক হয়ে দেখল সারা উঠোনে দাঁড়িয়ে আছে কঙ্কাল, মাংসহীন মানুষের নরকঙ্কাল। সবাই এক দৃষ্টে ওদেরকেই দেখছিল। শ্যামল ভয়ে দুপা পিছিয়ে গেল। কোথায় যাবে, কি করবে ভাবতে ভাবতে তার চোখে পড়ল ঘরের অন্যদিকে আরেকটা দরজা। তবে তার কপাট নেই, বেড়া দিয়ে সেটা চাপা দেওয়া। কঙ্কালগুলো এবার এক পা দুপা করে ঘরের দরজার দিকে এগোতে শুরু করেছে। এক্ষুনি না পালালে এদের হাতেই আজ মরতে হবে। এই ওদিকে একটা দরজা আছে, চল আমার সাথে। ওরা তিনজনে গায়ের জোরে দরজায় প্রবল একটা ধাক্কা দিল। বেড়াটা একদিকে ভেঙে পড়তেই সেখান দিয়ে বেরিয়ে ওরা আবার দৌড় শুরু করলো। এবার আর জনপদ নয়, মাঠ ঘাট ঝোপঝাড় পেরিয়ে ওরা দৌড়চ্ছিল। আর ওদের পেছনে দৌড়ে আসছিল প্রায় কয়েকশো মৃত মানুষের কঙ্কাল। তাদের হাড়ের খটখট শব্দে ওদের কানে যেন তালা লাগার জোগাড় হচ্ছিল। তাদের হাসির শব্দে বৃষ্টির আর ঝড়ের শব্দ একেবারে চাপা পড়ে যাচ্ছিল। আমলা পোতার না জানি কোন অভিশাপ থেকে এদের জন্ম। এদের দু চোখে শুধু প্রবল ক্ষোভ আর জিঘাংসা। দৌড়তে দৌড়তে ওদের তিনজনের কানে একটা শব্দ ভেসে এলো, জলের শব্দ, নদীর জলের শব্দ। শ্যামল আর যতীন আগে ছিল। তারা থমকে দাঁড়িয়ে গেল। ওদের পায়ের নিচের মাটির পাড় ভেঙে আছড়ে পড়ছে কুরলি নদীতে। দৌড়তে দৌড়তে ওরা আমলা পোতার ধার দিয়ে বয়ে যাওয়া নদী কুরলির ধারে এসে পড়েছে। ঘটু সবার শেষে দৌড়চ্ছিল। সে ভয়ে কঙ্কালগুলোর দিকে তাকিয়েই দৌড়চ্ছিল। ঘটু যখন সামনে ফিরল তখন আর সময় ছিল না। নিজের গতি সামলাতে না পেরে সে গিয়ে পড়ল একেবারে শ্যামল আর যতীনের ওপর। তিনটে মারণ চিৎকারে নদীর পাড় একেবারে গম গম করে উঠল। ঘটু, শ্যামল আর যতীন তিনজনের দেহ ছপ করে গিয়ে পড়ল নদীর জলে। বর্ষার জল প্রবল স্রোতে বইছে নদীতে। অতি কষ্টে একটা কাঠের টুকরোয় নিজেকে আটকে কোনো রকমে মাথা তুলল ঘটু। কাঠের টুকরোটাও ভেসে চলেছে। বর্ষার জলের ঝাপসা পর্দার পেছনে ঘটু দেখল সারি সারি কঙ্কাল দাঁড়িয়ে আছে নদীর পাড়ে। তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই বুড়োর প্রেত। তার হাতে ধরা লণ্ঠনের আলোটা অন্ধকারের মধ্যে ঠিক যেন কোনো দৈত্যের চোখের মতো জ্বলছে। যখন সকাল হলো, মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে উঠে বসল ঘটু। উঠে দেখল তার মাথায় পট্টি বাঁধা। নদীর পাড়েই শুয়েছিল সে, একটা মাদুরের ওপর। তার সামনে একটা বুড়ো সাধু দাঁড়িয়ে আছেন। সাধুর আশেপাশে আরো দু একজন লোক দাঁড়িয়ে।
তাদের মধ্যে নীরেন সাপুইও দাঁড়িয়ে আছে। এই ঘটু, ঘটু, কি হয়েছিল বাপ, কি হয়েছিল? ঘটু ভয়ে ভয়ে চারিদিকে দেখল, শ্যামল আর যতীনকে কোথাও দেখতে পেল না সে। তাই ভয়ে ভয়ে সে বলল, কাল আমরা পথ ভুল করেছিলাম। আমি বলেছিলাম না কর্তা, আমলাপোতার বাঁক খুব ভয়ের জায়গা। সেই সেই আমলাপোতাতেই গিয়ে পড়েছিলাম আমরা। তারপর গড়গড় করে সব কথা বলল ঘটু। তার বুক তখনও ভয়ে দপদপ করছিল। তার মুখ থেকে সব কথা শুনে বৃদ্ধ সাধু একবার দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, বুঝতেই পারছি তুই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিস রে বেটা। তোকে আমি সকালে কুরুলি নদীর চড়ায় দেখতে পেয়েছিলাম। তোর সাথীদের কোনো হদিস পাইনি। ও জায়গাটা, আমলাপোতা গ্রামটা বহুকাল আগে নদীর গর্ভে চলে গেছিল বন্যায়। ওখানকার লোকজন, ঘর বাড়ি সব কুরুলি নদীর বুকে ভেসে গেছিল। এখন আর ওখানে গ্রামের কোনো চিহ্ন নেই। বিশাল বিশাল মাঠ সব ওখানে এখন। গ্রাম না থাকায় লোকজনের পা পড়ে না ওখানে, তাই বাঁকটা অমনভাবেই পড়ে থাকে। কিন্তু ঝড় বাদলার রাত নামলেই ও গ্রামটা জেগে ওঠে। ওখানকার বাসিন্দারা জিন্দা আদমির জীবন চায়। তাই তো বাদলা নামলেই আমলাপোতার বাঁকে জীবন্ত মানুষের যাওয়া বারণ। কি কুক্ষণে যে তোরা ওখানে গেলি রে বেটা। সাধুর মুখে সব কথা শুনে নীরেন সাপুই মাথায় হাত দিয়ে বসে পড়েছিল। তার জোড়াজোড়ির জন্যই ওরা কাল সন্ধেতে বেরিয়েছিল। এ কথাটা মনে পড়তেই নিজের ওপর রাগে দুঃখে তার ঘেন্না ধরছিল। তোর ওই দুই সাথীকে আমলাপোতা খেয়েছে, এমন বহু আদমিকেই ও গ্রামটা নিশ্চিহ্ন করে দেয়। আর কোনো বর্ষার রাতে ওদিকে কেউ যেও না, বলা তো যায় না। এরপর হয়তো তোমাদের মধ্যে থেকেই কাউকে। মাথার ওপর সূর্য থাকলেও সাধুর কথায় সেখানে দাঁড়ানো সবার পিঠ বেয়ে ঠান্ডা ময়াল সাপ বয়ে চলে গেল। নদীর বাতাসটাও সাধুর কথায় সায় দিচ্ছিল তখন। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্প। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।